আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বাঙালি জাতির ইতিহাসে 25শে বৈশাখ আরেকটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসবের দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্য, সঙ্গীত, চিত্রশিল্প ও দর্শন প্রতিটি স্তরে রবীন্দ্রনাথ এমনভাবে মিশে আছেন যে তার জন্মদিন বাঙালির এক আনন্দঘন সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। আকাশ ভরা সূর্য তারা। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে 150 বছর আগে যে রবি কিরণের আবির্ভাব হয় তার দীপ্তি এখনো পৃথিবী জুড়ে। রবীন্দ্রনাথ কেবল বাঙালির কবি নন, তিনি হয়ে ওঠেন বিশ্ব মানবের মুক্তির দূত। যখনই পৃথিবীতে ঘৃণা আর সংকীর্ণতার মেঘ জমে, তখনই তিনি শুনিয়েছেন অভয়ের বাণী। রবীন্দ্রনাথের দৃষ্টিতে দেশপ্রেম কখনোই সংকীর্ণ জাতীয়তাবাদে সীমাবদ্ধ ছিল না, তার প্রেম ছিল অখণ্ড মানবতার প্রতি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত সেই আনন্দবাদী ধারার, অর্থাৎ যিনি মনে করতেন সাহিত্যের মধ্য দিয়ে লেখক এক ধরনের আনন্দ অনুভব করেন এবং তার মধ্য দিয়ে নতুন সৃষ্টি তৈরি হয়। এটা তার কাছে মনে হলো প্রথম বিশ্বযুদ্ধের পরপরই। তিনি তখন বলাকা কাব্য লিখছেন এবং দেখছেন যে মানুষের এই পৃথিবী ধ্বংসের কিনারায় এসে পৌঁছেছে। তখন তিনি মনে করছেন যে এই যুদ্ধ থামানো সম্ভব নয়, এই সংঘাত অনিবার্য। তখন তিনি বলছেন যে এই ধ্বংসের মধ্য দিয়েই নতুন কিছু সৃষ্টি হবে, আর সেই সৃষ্টির সবকিছু গড়ে তুলবে নতুন এক মানুষ, নতুন প্রজন্ম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত প্রবন্ধ সভ্যতার সংকটে বলেছেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। এই বাক্যের মধ্যে দিয়ে তিনি আসলে আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় সংকটের সমাধান দিয়ে যান। প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে দাঁড়িয়েও বারবার ফিরে আসতে হয় তার কাছেই, কারণ তিনি যন্ত্রের নয়, মানবতার জয়গান গেয়েছেন। 165তম জন্ম জয়ন্তীতে তার প্রাসঙ্গিকতা কেবল উৎসবের আয়োজনে নয়, বরং তার দর্শন নিজেদের শুদ্ধ করে নেওয়ার মধ্যে। বাঙালির আবেগ অনুভবের মহত্তম প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে তার প্রকাশ। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন বিভিন্ন ধর্মের মধ্যে নানা রকম আচার আদি আছে এবং আনুষ্ঠানিকতা আছে, এর মধ্যে পার্থক্যও আছে, কিন্তু ধর্মের যে মূল ঐক্য, তার মধ্যে যে মানবতা, এটাকেই তিনি প্রধান করে দেখেছেন। তিনি গীতাঞ্জলির মধ্যে লিখছেন, এই যে আলো, এই যে বাতাস, এই যে মাটি, এই যে আকাশ, এই সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে আমাদের প্রাণ। ফলে তার ধর্মবোধের মধ্যে যেটাকে আমরা বলি মোটা দাগে অসাম্প্রদায়িকতা, সেটা আমরা প্রবলভাবে দেখতে পাই। বিশ্বকবি বাঙালির কাছে অতীতের কোনো মহিরুহ নন, তিনি আজও সমান প্রাসঙ্গিক ও ভবিষ্যতের পথদ্রষ্টা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। মৌলভীবাজারে হাওর নির্ভর কৃষকদের স্বপ্ন এখন পানিতে তলিয়ে। তাদের ফলানো পাকা ধান পানিতে প্রায় পচে যাচ্ছে। সকাল থেকে বৃষ্টি না হয় সেই ধানই সংগ্রহ করছেন কৃষকরা। মৌলভীবাজার থেকে হাওরের চিত্র তুলে ধরছেন সহকর্মী রোনালদো ধর। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার সদর উপজেলার কাওয়াদিঘি হাওর পাড়ের কোনো একটি তীরবর্তী অংশে। এখানে আমার পিছনে যে পানি দেখতে পাচ্ছেন, এটা শুধু আজকের পানি না, এইটা বিগত অনেক দিন ধরে এই পানিগুলো আছে। পানিগুলো আর অনেক বাড়তি ছিল, কিন্তু এখন কিছুটা হলেও কমেছে। কিন্তু কৃষকরা এই পানির না কমার জন্য তারা তাদের ফসলগুলো ঠিকভাবে তুলতে পারছেন না। আমরা আজকে সকাল থেকে আমরা যে দৃশ্যগুলো দেখছি, যে কৃষকরা এই পানির নিচ থেকেই তারা আসলে কোমর পানি, বুক পানিতে নেমে তারা এই ধানগুলো আসলে তুলছেন, ফসলগুলো তুলছেন, কিভাবে ধানগুলো যেন শুকাতে পারেন তারা। তো তারা সকাল থেকে অনেকটাই ব্যস্ত সময় পার করছেন তাদের পরিবারকে নিয়ে। তারা তাদের স্ত্রী সন্তানকে নিয়ে ধানগুলো মাড়াই করছেন, ধানগুলো রোদে শুকাচ্ছেন, মাঠের মধ্যে, কেউ রাস্তার মধ্যে মেশিন নিয়ে এই ধানগুলো মাড়াই করছেন। কিন্তু আসলে আমরা কৃষি সম্প্রসারণের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন সর্বমোট প্রায় 4300 হেক্টর জমি ফসলগুলো একদম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় সরাসরি
প্রায় 25,000-এর উপর কৃষক এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এখানে জমির সর্বমোট অংশ হবে 18,000 মেট্রিক টন, যেটা টাকার পরিমাণে গেলে প্রায় 90 কোটি টাকার মতো হয়ে আজকের দিনে হয়ে যাচ্ছে। তো তারা আসলে এই ঋণের টাকাগুলো অথবা এই যে তাদের ফসলগুলো নষ্ট হয়েছে এই টাকাগুলো তারা দেওয়ার এখনও কোনো চারা তারা পাচ্ছে না, তারা খুঁজে পাচ্ছে না যে এটা তারা কিভাবে দিবে। তো তারা সরকারের কাছে আবেদন করছে যে তাদেরকে যেন এই পানি থেকে উদ্ধার করা হয় এবং আমরা চেয়ারম্যানের সাথেও কথা বলেছি, ওনারা বলেছেন যে পাম্পগুলোর কাজ যদি শুরু হয়ে যায় তাহলে এই পানিগুলো সেচা যাবে, কিন্তু এটা আসলে এখনও হচ্ছে না, পানি সেচতে এখনও সময় লাগছে। তো তারা অভিযোগ করছেন পানি যদি কিছুটাও সেচতে পারেন তাহলে তাদের জন্য ফসল কাটতে সুবিধা হবে। তো আমার কাছে আসলে এই ছিল মৌলভীবাজার কাওয়াদিঘি হাওর পাড় থেকে সর্বশেষ পরিস্থিতি। কুরবানি ঈদকে সামনে রেখে পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন বরিশালের খামারিরা। চাহিদার বিপরীতে পর্যাপ্ত থাকলেও গোখাদ্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রভাব কুরবানির বাজারে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 10 উপজেলায় ছোট বড় খামারের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলেও চলে পশুপালন। তাদের মূল লক্ষ্য কোরবানির ঈদকে ঘিরে ভালো লাভ করা। প্রতি বছর 2-4টি গরু শখের চুলায় পালি। এই 5টা গরুরে আমার মনে হয় মাসে 25,000 টাকার উপরে বিট আর বসি খাওয়াই। তবে বিদ্যুৎ সংকটে খামার পরিচালনায় সমস্যা হচ্ছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। পাশাপাশি জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রভাব কোরবানির পশুর দামের ক্ষেত্রে পড়বে বলে মনে করেন খামারিরা। খাবারের যে দাম নিয়ত করছি যে পালন করিয়া ভালো দামে বিক্রি করবো। সকাল বিকাল খাবার দেই, দুপুরে আবার গরু গোসল দেই, গরুর রোগ বেলা যেন না হয় এগুলো দেখাশোনা করি। স্টেরয়েড মানে কোনো হরমোন জাতীয় এগুলো কোনো ইউজ করি না। আমাদের যে গরু একদম ন্যাচারালি পদ্ধতিতে গরুগুলো মোটা তাজা করা হয়। পশুর হাটগুলোতে মনিটরিং এর জন্য 23টি মেডিকেল টিম কাজ করবে বলে জানায় জেলা প্রাণী সম্পদ বিভাগ। চাহিদা হলো 1,26,000 আর আমাদের অ্যাভেইলেবল আর কি প্রাপ্যতা হবে 1,29,000 গবাদি পশু আছে এবং প্রায় 3,000 গবাদি পশু আমাদের সারপ্লাস থাকবে। জেলায় ছোট বড় মিলিয়ে গরু ছাগলের খামার রয়েছে অন্তত 9,155টি। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততার কারণে যেখানে অনেক ফসল চাষি চ্যালেঞ্জের, সেখানে বিদেশি আম চাষ করে ভাগ্য বদলেছেন এক উদ্যোক্তা। বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় 50 প্রজাতির আম চাষ করে বছরে লাখ টাকা আয় করছেন তিনি। তার সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও। বাগানে প্রবেশ করলেই দেখা মিলবে ডালে ডালে ঝুলে থাকা বেশ বড় আকৃতির আমের। কয়েকটির ওজন 1 থেকে 2 কেজি পর্যন্ত। এগুলো থাইল্যান্ডের বিখ্যাত চিয়াংমাই ও কিং অব চাকাপাত প্রজাতির। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আলতি বুজবাড়িয়া গ্রামের এই বাগানে আরও রয়েছে ব্ল্যাকস্টোন, বানানা, মিয়াজাকি ও ব্রুনাই কিং সহ আরও নানা জাতের আম। দেশি প্রজাতির মধ্যে রয়েছে গোপালভোগ ও হিমসাগর। প্রায় 10 বছর ধরে আম বাগান করি। আম বাগানে আমার প্রায় 50টার মতো জাত আছে। চিয়াংমাই, চাকাবাদ, যত কালার আম আছে এই আমের ভিতরে সবচেয়ে আপনার চাকাবাদ মিষ্টি এবং সুস্বাদু। এইটি আপনার বেশি চলে আমার এখানে, 3 থেকে 400 টাকা কেজি বিক্রি হয়। এই কৃষি উদ্যোক্তার সফলতা দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন। আমিও দেখতে এসেছি যে আমিও এরকম একটা বাগান করব। এই আম গাছটা এই যে আম আইছে, আবার এই মুকুলও আইছে, এটা বছরে 4বার আম হয়। ভালো বিদেশি আম গাছ আছে, তাই আমি এটা নার্সারি করব, তাই আমি এখানে কলম সংগ্রহ করতে এসেছি। লবণাক্ত এলাকায় বিদেশি আম চাষের এমন সাফল্যকে নতুন সম্ভাবনা হিসেবে দেখছে স্থানীয় কৃষি বিভাগ। লবণাক্ত মাটিতে আমরা দেখছি যে আসলে আমের যে উৎপাদন সেটা বেশ ভালোই উৎপাদন হচ্ছে, বিশেষ করে আম্রপালি, হিমসাগর এই জাতীয় আমগুলোর যেমন দেশে চাহিদা আছে, বিদেশেও চাহিদা আছে। মোরেলগঞ্জ উপজেলার এ বাগানে রয়েছে বিদেশি জাতের অন্তত 50টি গাছ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। বাংলাদেশের পোল্ট্রি শিল্পে নতুন দিগন্তের সূচনা হলো সাইশো হেনড্রিক্স জেনেটিক্স গ্রুপ ও কাজী ফার্মসের যৌথ উদ্যোগে গ্র্যান্ড প্যারেন্ট উৎপাদন ঘোষণার মধ্য দিয়ে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষ পোল্ট্রি শিল্প প্রতিষ্ঠান কাজী ফার্মসের সঙ্গে এই কৌশলগত সহযোগিতার সেতু বন্ধন গড়ে স্যাশো হেনড্রিক্স জেনেটিক্স গ্রুপ। অনুষ্ঠানে জানানো হয়, গ্র্যান্ড প্যারেন্ট প্রকল্প বাংলাদেশের বাজারে টেকসই সরবরাহ সক্ষমতা বৃদ্ধি করে পোল্ট্রি শিল্পের চাহিদা বিকাশে বড় ভূমিকা রাখবে। এমন প্রকল্প দেশের পোল্ট্রি শিল্পে দীর্ঘমেয়াদী মূল্য সংযোজন করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, দেশে প্রোটিনের চাহিদা পূরণে এমন উদ্যোগ মাইল ফলক হয়ে থাকবে। কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান, ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান এবং স্যাশো হেনড্রিক্স জেনেটিক্স এর জেনারেল ম্যানেজার লরেন্স সালেন, গ্লোবাল সেলস ডিরেক্টর এডওয়ার্ড পেরো ও কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের ডেপুটি চার্জ অফ অ্যাফেয়ার্স কজ ডিস্ট্রিক্ট সহ পোল্ট্রি শিল্পের অংশীজনরা উদ্বোধনী আয়োজনে অংশ নেন। This is a path towards এমন প্রকল্প দেশের পোল্ট্রি শিল্পে দীর্ঘমেয়াদী মূল্য সংযোজন করবে। সরকারও মনে করছে দেশের পুষ্টি চাহিদা মেটাতে এ ধরনের প্রকল্প অনন্য। তাই তো বর্তমান সরকার পোল্ট্রি শিল্পের বিকাশে এই উদ্যোগের পাশে থাকবে। যুক্তরাষ্ট্র ইরান স্থায়ী শান্তি প্রক্রিয়া এখনও টেবিলেই সীমাবদ্ধ। তেহরান থেকে দেয়া সবশেষ বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব পর্যালোচনা চলছে। এরই মধ্যেই আবার নিজ জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার জবাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আঞ্চলিক কিছু দেশের সহযোগিতায় ইরানের বেশ কিছু বেসামরিক এলাকায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব শহর ও দেশটির হরমুজগান প্রদেশের সিরিক শহরে হামলা চালানোর অভিযোগ ইরানের। এসব হামলাকে কেবল মৃদু টোকা হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। ইরান সংঘাত একটি বড় শিক্ষা হতে পারে। যুদ্ধে কিভাবে ছোট ও দুর্বল একটি দেশ আরেকটি অসম প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে টিকে থাকতে পারে, সেই শিক্ষা। সংঘাত শুরুর প্রথম প্রহরেই যেভাবে ইরানের সামরিক কর্মকর্তাদের হত্যা করেছিল পেন্টাগন, তাতে তেহরানের নাস্তানাবুদ হওয়ার কথা ছিল অতি সহজেই, কিন্তু তা হয়নি। বরং ডোনাল্ড ট্রাম্পই পড়েছেন সংকটে। যদি কথা দিয়ে যুদ্ধ জয় করা যেত, তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক আগেই ইরান যুদ্ধ জয় করে ঘরে ফিরতেন। এখনও তিনি আসলে কোনো মোক্ষম উপায় পাচ্ছেন না যুদ্ধ শেষ করার বা যুদ্ধ থেকে বেরিয়ে আসার। যদিও হামলা চালানোর সময় তিনি জানিয়েছিলেন 10 দিনের মাথায় থামবে সংঘাত। ইরানের সাথে সংঘাতে জড়িয়ে মূলত ট্রাম্প তার নিজের তৈরি দুটি ফাঁদে পড়েছেন। এর একটি ভূ রাজনৈতিক আর আরেকটি যুক্তরাষ্ট্রের স্থানীয় রাজনৈতিক। শীর্ষ নেতৃবৃন্দ, একাধিক সামরিক কমান্ডার, গুরুত্বপূর্ণ স্থাপনা, অনেক কিছুই হারিয়েছে ইরান। তবে দমে যায়নি একটুও। তাই ইচ্ছা থাকলেও যুদ্ধ বন্ধ করে দেশে ফেরত যেতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। দেশে ফেরত যাবেনই বা কি করে? দেশের মানুষকে মুখ দেখাবেন কিভাবে? মার্কিন বাজারে গ্যালন প্রতি গ্যাসের দাম বেড়েছে $4.5। জনগণের মধ্যে বাড়ছে যুদ্ধবিরোধী ক্ষোভ, যা ঠান্ডা করার কোনো সুযোগই পাচ্ছেন না ট্রাম্প। তাই এক চরম উভয় সংকটে পড়েছেন তিনি। শান্তি আলোচনায় অগ্রগতি নিয়ে একের পর এক ছাড়ছেন ফাঁকা বুলি, যখন তখন বদলাচ্ছেন সামরিক কৌশল। এখন বলছেন নতুন আরেক শান্তি প্রস্তাবের কথা, যার মধ্যস্থতা করছে পাকিস্তান। যুদ্ধবন্ধে 1 পৃষ্ঠার শর্ত জুড়েছেন তিনি। এই আলোচনা সফল হলে চলমান অস্থিরতা থামবে 30 দিনের জন্য। তবে প্রশ্ন উঠেছে, প্রায় অর্ধ শতাব্দী ধরে চলা এক সংঘাত কিভাবে 1 পৃষ্ঠার শর্তে থেমে যাবে? আর ইরান কি সব শর্ত একেবারেই মেনে নেবে? তাদের কি কোনো পাল্টা শর্ত নেই? যদিও ওয়াশিংটনের তরফ থেকে বলা হয়েছে সবই মেনে নিয়েছে ইরান। বাকিটুকু জানা যাবে বৃহস্পতিবার 3 পক্ষের সভা শেষে। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এর ফলে সাংবিধানিকভাবে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রইলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে 7ই মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তিনি পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় ছিলেন।
এদিকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার কারণেই তার ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে হত্যা করা হয়েছে। দোষী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।